ডক্টর আবির রহমান। আজকে আমরা আসলে আমাদের কোভিড জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘটনাটা আসলে এখনও পাবলিকলি আমরা সবাইকে এখনও জানাইনি। ইভেন আবিরের ফ্যামিলিকেও এখনও ও জানায়নি। তো আমরা আসলে মাত্রই আমাদের আইসোলেশন থেকে বের হলাম আর কি। তো আমরা আমাদের এই জার্নিটাকে আমরা ইন ভেরি ব্রিফ আমরা ট্রাই করবো একটুখানি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে কেমন ছিল আমাদের এক্সপিরিয়েন্সটা। তো শুরু করা যাক। 25th জুলাই থেকে এই জিনিসটা আর কি স্টার্ট হয়। তো কেমন করে স্টার্ট হইল? অফিসে গেলাম, স্বাভাবিকভাবেই অফিস থেকে ব্যাক করলাম, কিন্তু সেদিন একটু ডিফারেন্ট লাগলো। আমার খুব বেশি মাথা ঘোরাচ্ছিল, অ্যানশিয়াস লাগতেছিল, প্যালপিটেশন হচ্ছিল। ঘামাচ্ছিল হ্যাঁ, অনেক বেশি ঘামাচ্ছিলাম। টেম্পারেচার ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমার যতবারই টেম্পারেচার চেক করি এটা নর্মাল ছিল, কিন্তু আমি অনেক বেশি ঘামাচ্ছিলাম। আর কোয়ারেন্টাইন টাইমে ওর বেকিং স্কিলটা মাশাআল্লাহ একদম জোস টাইপের ছিল। তো সেদিন আমরা ডিসাইড করেছিলাম, ও অনেকদিন ধরে বানাতে চাচ্ছিল হচ্ছে জাপানিজ কটন চিজ কেক। উই ওয়েন্ট কিচেন অ্যান্ড দেন হঠাৎ করে দেখছি আমি অনেক বেশি ঘামাচ্ছি, মানে আমি সহ্য করতে পারতেছিলাম না, যাই করতেছে আমি অনেক বেশি খেটখেটে মেজাজে হয়ে যাচ্ছি। তারপর এট ওয়ান পয়েন্ট হিজ লাইক, আই থিঙ্ক ইউ শুড জাস্ট গো এন্ড রেস্ট। ইট ওয়াজ অ্যারাউন্ড 4:30, আমি তখন 4টার দিকে বাসায় আসছিলাম, তখন এসেই সাথে সাথে আমরা স্টার্ট করে ফেলেছিলাম। তো এসে ও তো দেখে যে মানে আমি ঘামায় অস্থির, আমি অনেক বেশি খারাপ ফিল করতেছি। পরের দিন ছিল বৃহস্পতিবার, আমি আর কারোর সাথে দেখা সাক্ষাৎ করিনি। খুব বেশি খারাপ লাগতেছিল। ফ্রাইডেতে আবার আমার ডায়রিয়া স্টার্ট হলো, একটু নজিয়া নজিয়া ভাব। তখন থেকে আমি নিজে নিজে আসলে রুমের মধ্যে বন্ধ রাখি। আপাতত আমরা আমি আমার ইনলজের সাথে থাকি, যেখানে আমার ভাসুর, ননদ, ভাসুরের ওয়াইফ সবাই আছি আমরা একসাথে। তো সেই জন্য সবার কথা চিন্তা করে, যেহেতু কিছু যে কোনো সিমটম, আর শরীরটাও খুব বেশি খারাপ ছিল, মানে আমি সারাদিন শুয়েছিলাম, যে বাইরে যে উঠে যাবো অতটুকু এনার্জি ছিল না। তো ওই সব কিছু চিন্তা করে যে না, আমি রুমেই থাকি, তুমি আমাকে রুমে একটু পারলে এনে দিও। সো ওইটাই কন্টিনিউ হলো। সানডে পর ভাবলাম যে না, মানে টেম্পারেচার যখন চলে আসে একটা ব্লাড টেস্ট করাই, যেহেতু অনবরত ডায়রিয়া হচ্ছে এবং নজিয়া ফিল হচ্ছে, খেতে ইচ্ছা করতেছে না, আর ফিভার, তখন আমরা টাইফয়েড থেকে শুরু করে সব কিছু, কিন্তু আমাদের ব্লাড পিকচারটা একদম কমপ্লিটলি নর্মাল ছিল। পরের দিন যখন একটুখানি মানে কেমন জানি চেস্ট পেইন হচ্ছে, বা একটু শ্বাস বলবো না, আমার মনে হয় কাশিটা একটু আসছিল, কিন্তু খুবই হালকা, মানে এটা তো আমি নর্মালি 1-2 বার মানুষ তো কাশেই। তখন ভাবলাম যে না, মানে এখন আমাকে মনে হয় কোভিড টেস্ট করাতে হবে। কোভিড টেস্ট করানো হয়েছিল হলো 1st জুলাইতে। তো এখানে একটা জিনিস বলি যে আমরা বিং ডক্টরস, আমরা দুইজনই আমরা করোনা ভাইরাসে আক্রান্ত পেশেন্টদেরকে নিয়ে অনেক ডিল করে আসতাম। ওভার ফোন হোক আর সামনাসামনি হোক, আমরা অনেক পেশেন্টদেরকে আমরা ডিল করে আসতাম। তো আমরা সবাইকে শিখাতাম, অথবা এরকম অনলাইন সেশন নিয়ে আসতাম আমরা, যে কেমন করে পার্সোনাল প্রোটেকশন নেওয়া যায়, কেমন করে সেফ থাকা যায়। এই জন্য আর আমরাও পার্সোনালি, মানে স্পেশালি আবিরও খুব প্রিকশন মেনটেন করেই আসতো। N95 বলেন, আর যত ভালো ভালো মানে মাস্ক আর কি আছে বা পিপি আছে, এগুলোর উপর দিয়ে। সো আমরা আসলে একদম স্পেশালি আমি একদম ভাবিও নাই যে যে আবিরের করোনা ভাইরাস হইতে পারে। তো বেসিক্যালি তারপরেই পুরা জিনিসটা একদম পুরা চেঞ্জ হয়ে গেল। এতদিন ও ছিল হচ্ছে গিয়ে একা একা, তখন কোয়ারেন্টাইনে আর কি ছিল। যখন ওরটা পজিটিভ আসলো, তখন আমি জানি যে আমাকেও তখন আর কি আইসোলেশনে চলে যাওয়া লাগবে। তখন আমি আর ও একসাথে আমরা আর কি আইসোলেশন আমরা আর কি স্টার্ট করলাম। তখন তো একটুখানি বলি যে কেন আমরা আসলে দুইজনকে একসঙ্গে আর কি আইসোলেশন আমাদেরকে থাকা লেগেছিল। বেসিক্যালি একটা হচ্ছে গিয়ে যে যেহেতু আগের 4টা দিন আমরা এখনো জানি না যে কয় তারিখ থেকে আবির অ্যাফেক্টেড হয়েছিল। হ্যাঁ, এই জন্য আমি যদি তখন ধরে নিই যে আমিও তখন এক্সপোজ, তাহলে আমার তো অটোমেটিক্যালি আমাকে আইসোলেশনে থাকা লাগবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে এই মানুষটা ঠিকমতো খাওয়া দাওয়া একদম করে না। ওর খাওয়া দাওয়া নিয়ে ওর অনেক কমপ্লেইন থাকে, অনেক রকমের সমস্যা থাকে। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যদি এখন মানে একসঙ্গে যদি এই সময়টা না থাকি, এরকমের স্পেশালি আরও 1টা সপ্তাহ বা 2টা সপ্তাহ এভাবে করে থাকা, এইটা আই কুড নট রিলাই অন হার। এই জন্য আমি চিন্তা করলাম যে না, আমি একসাথে থাকি, তাহলে অ্যাটলিস্ট আই উইল বি এবল টু টেক কেয়ার অফ হার। হি হ্যাজ আ বিগ হার্ট।
নট রিয়েলি, যাই হোক, থ্যাংক ইউ। যদিও আমরা একসাথে ছিলাম কিন্তু আমরা এনশিওর করেছিলাম, কারণ ওর কোনো সিমটম আসে নেই, তো আমি চাচ্ছিলাম না যে মানে আল্লাহ মাফ করুক ওর যেন না হয়ে থাকে। বাট 14 দিন আগে পর্যন্ত কিছু বলা যেত না, তবুও আমি যতটুকু পসিবল হয়েছে যখন আমার কাশি অ্যান্ড রেসপিরেটরি সিমটমগুলো স্টার্ট হলো, তো আমি ভাবলাম যে না এখন মানে সোশ্যাল ডিস্টেন্স, তো ও আলাদা বিছানাতে শুতো, আমি আলাদা বিছানায় শুইতাম। ওয়াশরুমটা যদিও কমন, কিন্তু আমরা মেক শিওর করতাম যে আমি ইউজ করার পরে ওটা যেন ক্লিন থাকে। মাস্কটা অবশ্যই আমরা ডিফারেন্ট বেড অ্যান্ড ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট ইটিং প্লেস অলসো। আমরা কিন্তু একসাথে খেতাম না, যদিও এটা আমাদের মেইন ডোর, একটার বাহিরে আসতো আমাদের মানে আমার ফ্যামিলির খাবার রেখে যেত, কিন্তু ওটাও আমরা কিন্তু আলাদা হয়ে খেতাম। আর নামাজ পড়ার সময় আমি মাস্ক পরে নামাজ পড়তাম, যেহেতু রুমটা মানে এটা তো আপনি বুঝতে পারতেন যে খুব বেশি যে একটা ম্যানশন টাইপ রুম তা না, তো স্পেসটা অনেক কম, তো নামাজও পড়তাম আমি মাস্ক পরে, আমরা ঘুমাতামও মাস্ক পরে। সো সোশ্যাল আইসোলেশন অ্যান্ড মাস্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটার আমরা একটা উপকারিতা আমরা পেয়েছি, যেটা হলো সব থেকে সারপ্রাইজিং জিনিসটা আর কি। আবিরের আইসোলেশনটা মানে শেষ হয় হচ্ছে গিয়ে 8 তারিখে বোধ হয়, 8 তারিখে ও শেষ হয়। ওকে একটা অ্যান্টিবডি টেস্ট করা লাগে আর কি, চেক করার জন্য যে ওর মধ্যে কি অ্যান্টিবডি কি আসছে কিনা। অ্যান্টিবডি তখনই আসবে আপনার শরীরে যখন আপনি ইনফেকশনের অন্তত এক সপ্তাহ পার হয়। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু তার মানে ওর মধ্যে অ্যান্টিবডি এখন তাহলে চলে আসছে, তাহলে হোপফুলি ও এখন কিওর্ড। হ্যাঁ, কিন্তু আমি কি আবার ওর কাছ থেকে আবার এফেক্টেড হলাম কিনা এটা আমরা এখনো শিওর না, আর হলেও কোন দিন সেটা আমরা শিওর না। এই জন্য আমাদেরকে আমাদেরকে আরো একটা সপ্তাহ, মানে ওর 8 তারিখে ওর আইসোলেশন কমপ্লিট, আর আমাকে আরো একটা সপ্তাহ থেকে 15 তারিখে আমাদেরকে বের হওয়া লাগলো এখান থেকে। 15 তারিখে হওয়া লাগলো, তো জাস্ট নট লাইক দ্যাট, আমরা ওর টেস্ট করানো হয়েছে, টেস্টটা যখন নেগেটিভ হয় তখন আমরা রাতে বের হই। হ্যাঁ, এবং এটি হলো সারপ্রাইজিং জিনিসটা যে এতগুলা দিন আমরা একসাথে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মধ্যে কিন্তু করোনা ভাইরাস কিন্তু আসেনি। 3 উইকস আমরা একসঙ্গে আমরা আর কি ছিলাম। এবং আমার মানে আবির আর কি যা বললো সেটাই, যে প্রিকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট কি। আমরা প্রিকশন মানে নিয়ে রেখেছিলাম এখানে যতদিন আমরা ছিলাম। মাস্ক, খাওয়া দাওয়া সবকিছু আলাদা এবং সবকিছু হাইলি কেয়ারফুলি আমরা করে আসছিলাম, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের কোনো রকমের ছড়ায় নেই। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে যে একটা মেন্টাল একটা সাপোর্ট, একটা দুইজন থাকার জন্য একজন আরেকজনের একটা বড় একটা মেন্টাল সাপোর্ট আর কি ছিল। আমার মনে হয় মেন্টাল সাপোর্ট নিয়ে ওদেরকে একটুখানি কিছু বললে খুব ভালো হয়। সবার শুরুতে আমি বলবো, করোনা আক্রান্ত যখন হয় তখন স্বাভাবিকভাবে মনটা দুর্বল হয়ে পড়ে। আর আমার মনে হয় প্রথম জিনিসটা হচ্ছে যে এটা আমার মানে হতে পারলো, মানে আমি এটা একসেপ্ট করে নেওয়াটা, যদিও আমরা ডাক্তার, ওর জন্য যেরকম অনেক বেশি ডিফিকাল্ট ছিল, আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক জিনিসটা ছিল যেটা আমি বারবার চিন্তা করতেছিলাম। আমি একটা ইমোশনাল রোলার কোস্টার রাইডের মধ্যে ছিলাম, যেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তারা হাই রিস্ক মানুষ, বা আমার বাসায় অন্যান্য মানুষ আছে যারা হাই রিস্ক, তাদেরকে কি আমি দিয়ে দিলাম কিনা। তো ওই ভয়টা মানে ছিল, আর ওই ভয়টা থাকাটা আসলেই স্বাভাবিক, কিন্তু ওই ভয়টাকে আমাদের ওভারকাম করতে হবে। আর কীভাবে ওভারকাম করবেন বিস্তারিত তো আমরা না যাই, বাট আমি যা যা করেছি যে আমার উইল পাওয়ারটাকে আমি স্ট্রং রেখেছি, যে হ্যাঁ কালকে ইনশাল্লাহ বেটার হবে, আজকে হয়তো এরকম হয়েছে, আল্লাহ তো আমাকে মানে হসপিটালে পাঠাইতে পারতো, আমার লাংসে পানি চলে আসতে পারতো, আমার কিছু খারাপ হতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখতেছি যে দিনের পর দিন আমি ভালো হয়ে যাচ্ছি। সো আই এম ইন এ বেটার কন্ডিশন। সো ওই উইল পাওয়ারটা অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড জিনিস হচ্ছে যে পুষ্টিকর আপনি খাবার দাবার করবেন, খেতে একদমই ইচ্ছা করবে না, কিন্তু জাস্ট গিলবেন ওষুধের মতন, এন্ড হুইচ ইজ ওয়াই আই থিংক আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ ফর বিং দেয়ার, কারণ আসলেও না থাকলে আমার জিরো অ্যাপেটাইট ছিল, জিরো টেস্ট। তখন ওকে আসলে তখন মানে বলে আসতাম যে ওষুধগুলো যেরকমের খাওয়া লাগেই, হ্যাঁ একদম পুরো নিয়ম মতো খাওয়া লাগবে, আমরা এই কয়েকটা দিনের জন্য ধরে নেওয়া লাগবে যে এই তোমার ওষুধগুলাই হচ্ছে গিয়ে তোমার জন্য একটা খাবার। হ্যাঁ, যে এবং এই খাবারগুলো, হ্যাঁ এবং খাবারগুলো মানে ওষুধের মতো করেই খাওয়া লাগবে, কারণ অলরেডি তখন ও মানে খুব একটা টেস্টটা পাচ্ছিল না। হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ আই উড সে যে পুরো এক্সপিরিয়েন্সটা আসলে অনেক লম্বা। হোপফুলি আমরা আরেকটুখানি ওভার টাইম আমরা আরেকটুখানি এটা নিয়ে আলোচনা করতে পারবো। আমরা ইনশাআল্লাহ লাইভ সেশনে আসবো, বাট এই ভিডিওতে আমরা মূলত যা দেখাতে চাই যে আমরা ইভেন দো আমরা ডক্টর, কিভাবে একটা মানুষ সিম্পল লাইফ যে লিড করে, আমরা আলহামদুলিল্লাহ সিম্পল লাইফে লিড করি, খুব লাভিশ কিছু না। তো কিভাবে চার দেয়ালের মধ্যে আপনারা যদি দুইজন থাকেন বা যদি একজন থাকেন কি করতে পারবেন, বা ফ্যামিলি সাপোর্টে যখন চলে এসেছে, আমি অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এমন একটা ফ্যামিলি পেয়েছি। সবাই ডক্টর বলে এমন কথা না,
কিন্তু সেটা তো জাস্ট অ্যাকসেপ্টেন্সের ব্যাপার, কিন্তু একটা ভয়, একটা অ্যাংজাইটি কিন্তু কাজ করে যে মানে বাসার দুইজন মানে করোনা প্রবাবিলিটি একজনের পজিটিভ হয়ে গেছে, এটা তো স্বাভাবিকভাবে সবার ভয় লাগার কথা। কিন্তু যে সাপোর্টটা আমরা পেয়ে আসছি, আমার কাছে আমি জাস্ট আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আমাদের প্রত্যেকটা পেশেন্ট বা আমাদের দুনিয়াতে আল্লাহ যত পেশেন্ট কোভিডে রাখছে তাদের জন্য ফ্যামিলি সাপোর্টটা এমন হয়। কারণ কিছু না, আপনাকে ফ্যামিলি সাপোর্ট এটা না যে আপনাকে ভিতরে এসে করতে হবে। অনেক পেশেন্ট, আমাদের অসংখ্য অ্যামাউন্ট অফ পেশেন্টস যারা ফ্যামিলি সাপোর্টের জন্য তাদের লেংথ অফ ট্রিটমেন্টটা বা তাদের ডিজিজ প্রসেসটা কিন্তু আরও বেশি প্রসেসটা লম্বা হয়। তো মেন্টাল ওয়েলবিংটা অনেক ইম্পর্টেন্ট, সেটা ফ্যামিলি থেকে আসাটা অনেক ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনাদের ফ্যামিলিতে যদি কেউ করোনা এফেক্টেড থাকে বা আপনার নেইবার বা আপনার মানে আশেপাশে যদি কেউ চিনেন, আর কিছু না হলে জাস্ট ফোনে একটু খবর নেবেন। আর যদি নিজের বাসা থাকে তাহলে এই যে খাওয়া দাওয়া নেওয়াটা বা অনলাইনে কিছু এনে দেওয়া বা এরকম কিছু যা যা ইচ্ছা করে মানে ওনাদেরকে যতটুকু পসিবল সাপোর্ট দেওয়া। আমার মানে এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট যে আপনারা সোশ্যালি কাউকে বয়কট করে রাখবেন না। হ্যাঁ, মানে আমিও যেরকমের আবিরও এরকমের পেশেন্ট পেয়েছি, আমিও এরকমের পেশেন্ট পেয়েছি, স্পেশালি প্রথম দিকে যখন এত এত একটা করোনা ভাইরাসের সংখ্যা তখন আমরা জেনে উঠি নাই। একদম পুরো প্রথম দিকে আমার একটা পেশেন্ট এরকমের করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর সে একদম সে ভেঙে পড়ে আর কি, মেন্টালি সে একদম। রীতিমতো 11টার সময় ফোন করে উনি কান্নাকাটি, হ্যাঁ, সে কান্নাকাটি করতো প্রচুর রকমের, এবং সে তার ফ্যামিলিকেও সে জানায়নি। কেন? কারণ ফ্যামিলি জানলে তাকে মানে বাসায় আসতে দেওয়া হবে না। আমি তাকে বললাম যে আপনার ঠিকানাটা আমাকে জানান, কারণ আমাকে এটা আইইডিসিআর আমাকে এটা জানানো লাগবে। সে ওইটা তো আর কি রাজি না। কেন? কারণ যদি তার কাছ থেকে সামহাও যদি তার মানে বাড়িওয়ালা এখন জেনে যায়, তাহলে হয়তো বা তাকে আর বাসায় থাকতে আর দিবেও না। সে বলতেছে আমার আর ঢাকায় আর কোনো থাকার মতো আর কোনো জায়গা নেই, আপনি প্লিজ আপনি আমার ঠিকানাটা কাউকে আপনি দিয়েন না। হ্যাঁ, সে কি কান্না, অনেক কান্নাকাটি। এটা হলো একটা বড় একটা জিনিস যে মেন্টাল সাপোর্ট আসলে মানে মেন্টাল পিসটা না থাকলে আসলে শরীর যে সহজে যে ভালো হয় না, এটাও একটা ফ্যাক্টর। এই জন্য কেউ অসুস্থ হলে কেউ ভয় পেয়ে ভেঙে না পড়ে, হ্যাঁ, সবসময় মনোবলটাকে প্রচণ্ড শক্ত রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, যদি আপনি হয়তো বা ভালো আছেন কিন্তু আপনার চেনা জানা কেউ, আপনার কাছের কেউ একজন আর কি অসুস্থ, তাকে কোনোভাবেই তাকে ফিল করতে দেয়া যাবে না যে তাকে কোনোভাবে একটু আউটকাস্ট করা হচ্ছে, তাকে একটুখানি দূরে ঠেলে দেওয়া হচ্ছে, এরকমের জন্য কেউ যেন ফিল না করে। কারণ এই সাপোর্টটা হলো অনেক বড় রকমের একটা সাপোর্ট। আমার মনে হয় আর আজকের মতো আর খুব বেশি একটা কথা না বাড়াই, আশা করি আজকের মতো এই পর্যন্ত। প্রশ্ন থাকলে প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব যথারীতি আপনাদের কোয়ারিজগুলোকে আনসার করা। যেহেতু আমরা ডক্টর, আমরা জানি হয়তো অনেক এক্সপেকটেশন থাকতে পারে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এইভাবে একটা মানবিক কাজ করার জন্য। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। আর যেহেতু আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড স্টে ওয়েল, স্টে সেফ। থ্যাংক ইউ।